মুভির শুরুতেই আমরা একটি সুখী দম্পতিকে দেখতে পাই। পলাশ ও মালতী 3 বছরের সুখময় জীবন অতিবাহিত করেছে। আজ তাদের তৃতীয় বিবাহ বার্ষিকী, এজন্য তারা খোলা আকাশের নিচে নৌকায় বসে বিবাহ বার্ষিকী পালন করে। বিবাহ বার্ষিকীতে মালতী তার ভালোবাসার মানুষটিকে নিজের হাতে বোনা রুমাল উপহার দেয়, যেখানে তাদের নামের প্রথম অক্ষর এবং একটা লাভ সাইন ছিল। রুমালটি পলাশের বেশ পছন্দ হয়। এরপর তারা মোমবাতি জ্বালিয়ে কেক কাটে। তখন তাদের খুনসুটি ভালোবাসা দেখা যায়। একটু পর মালতী ব্যথার শব্দ করে ওঠে। তখন আমরা বুঝতে পারি এই মালতী গর্ভবতী। তাদের দাম্পত্য জীবনে এই প্রথম সন্তান আসতে যাচ্ছে, তাই তারা খুবই খুশি। পলাশ মালতীর অনেক যত্ন করে। এরপর পলাশ তাকে বাজারে নিয়ে কিছু কেনাকাটা করে দেয়। কেনাকাটা শেষ করে পলাশ মালতীকে নিয়ে রাজ্জাকের কাছে যায়। এই রাজ্জাক পলাশের খুবই কাছের বন্ধু। তারা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে। এখন পলাশ মালতীকে বিয়ে করে একটা স্যানিটারি দোকানে চাকরি করে, আর রাজ্জাকও গ্রাম থেকে চলে এসেছে। সে শিক্ষকতা করে এবং একটা বইয়ের দোকান চালায়। তারপর তারা যখন বাজার থেকে বের হচ্ছিল, তখন পলাশের বাবা তাকে কল করে এবং 50,000 টাকা চায়। এই পলাশের বাবা একজন মুদি দোকানদার। এখন চাউলের দাম কম আছে বিধায় সে 50,000 টাকা নিয়ে চাল মজুদ রাখতে চায়, যাতে পরবর্তীতে বেশি লাভে বিক্রি করতে পারে। তখন পলাশ বলে এখন তার কাছে টাকা নেই, তবে সে চেষ্টা করবে ম্যানেজ করে দেওয়ার জন্য। এরপর সে কল কেটে রাজ্জাকের দোকানে আসে। সেখানে তাদের সাথে রাজ্জাকের বাবার দেখা হয়। উনি আজকে রাজ্জাকের সাথে দেখা করতে গ্রাম থেকে শহরে এসেছে। পলাশ তখন ওনার সাথে কিছুক্ষণ কথা বলে নিজের বাসার দিকে যায়। পলাশ আর মালতী প্রেম করে বিয়ে করেছে, আর এই মালতী ছিল এতিম। আর পলাশ যেহেতু প্রেম করে একটা এতিম মেয়েকে বিয়ে করেছে, তাই পলাশের বাবা মা এখনো তাদেরকে পুরোপুরি মেনে নেয়নি। তবে আবার টাকা পয়সার দরকার হলে মাঝে মধ্যেই পলাশের বাবা পলাশকে কল করে। এজন্য পলাশ এখন আগের মতো টাকা পয়সা দেয় না। পলাশ এখানে ছোট্ট একটা বাসা নিয়ে থাকে এবং তাদের ভবিষ্যৎ সন্তানের জন্য কিছু টাকা জমিয়ে রাখে। সারাদিনের ক্লান্তি সেরে পলাশ মালতীকে একটা শাড়ি উপহার দেয় এবং তাদের নবাগত সন্তানের জন্য একটা রূপার বালা দেয়। এরপর পলাশ মালতীকে বার্মিজ আচার দেয়। এত কিছু পেয়ে মালতী অনেক খুশি হয়। তারপর রাত হলে দুজনেই শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা পলাশ কাজের উদ্দেশ্যে প্রস্তুত হয়। এরপর সে মালতীকে তাদের ভবিষ্যৎ সন্তানের জন্য জমানোর টাকা দেয়। তখন মালতী বলে একটা সেলাই মেশিন কিনে দাও, নায়িকা শাবানার মতো সেলাই করতে করতে ফ্যাক্টরি দিয়ে দিব। তখন পলাশ বলে তাহলে আমি নায়ক জসিমের মতো ঠেলা গাড়ি কিনে রেসপিটা বেচা দুজনে মেলা বড়লোক হয়ে যাব। এসব নিয়ে দুজনে বেশ মজা করে। এরপর পলাশ তার নবাগত সন্তানকে আদর করে কাজের উদ্দেশ্যে রওনা হয়। এরপর সে সাইকেল নিয়ে বাজার থেকে মিষ্টি কিনে দোকানে আসে। এই দোকান মালিকের নাম জয়নাল সাহেব, আর এই দোকানেই পলাশ কাজ করে। তাই প্রথমে পলাশ জয়নাল সাহেবকে মিষ্টিমুখ করায়। এরপর পলাশ তার মামাকেও মিষ্টিমুখ করায়। এই মামাই মূলত পলাশ আর মালতীর বিয়ে দিয়েছে। মালতী যখন এতিম ছিল, তখন মালতীর এই মামা তাকে আগলে রেখে বড় করেছে। তাই মালতীর এই মামা আজকের এই বিশেষ দিন উপলক্ষে পলাশকে 1000 টাকা উপহার দেয় এবং বিবাহবার্ষিকী উপলক্ষে সবাইকে আজকে দুপুরে কাচ্চি খাওয়াতে চায়। এদিকে মালতী আয়নার সামনে গিয়ে পরিপাটি হয়ে পলাশকে মিস করে। তাই সে পলাশকে ফোন দেয়, কিন্তু সে পলাশের নাম্বার বন্ধ পায়। বারবার কল দিয়েও সে একইভাবে মোবাইল বন্ধ পায়। এরপর সে টিভি অন করতেই ব্রেকিং নিউজে দেখতে পায় পলাশদের মার্কেটে আগুন লেগেছে। তাই সে খুব টেনশন করতে থাকে। এদিকে আমরা দেখতে পাই রাজ্জাক স্কুলে ক্লাস নিচ্ছে। তখন তার আরেক বন্ধু সুধীর ফোন করে জানায় পলাশদের মার্কেটে আগুন লেগেছে। এমনটা শুনে রাজ্জাক ক্লাস বাদ দিয়ে টিভি অন করে দেখতে পাই সত্যি তাই, পলাশদের মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। এরপর রাজ্জাক তড়িঘড়ি করে তার সেই বন্ধু সুধীরকে নিয়ে মালতীর বাসার দিকে যায়। মালতী তখন খুব করে কান্না করছিল আর পলাশকে নিয়ে খুবই চিন্তিত ছিল। তাই রাজ্জাক মালতীকে বাড়িতে থাকতে বলে আর সে সুধীরকে নিয়ে ঘটনাস্থলে যেতে চায়, কিন্তু মালতীও সেখানে যেতে কান্না করে। মালতীর এত রিকোয়েস্টে রাজ্জাক রাজি হয়। আর রিকশায় একসাথে যেহেতু 3 জন যাওয়া যাবে না,
তাই রাজ্জাক একাই সামনে এগিয়ে যায় আর সুধীরকে বলে খুব সাবধানে মালতীকে নিয়ে ঘটনাস্থলে আসতে। এদিকে পলাশের বাবা অবনী টিভিতে এই ভয়াবহ ঘটনা দেখতে পায়। সেখানে রাজ্জাকের বাবাও ছিল। তারা তখন খেয়াল করে ঘটনাস্থলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসও ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারছে না, আর বেশিরভাগ মানুষই মোবাইল নিয়ে ভিডিও করা নিয়ে ব্যস্ত। এদিকে মালতী খুবই চিন্তিত। সে বারবার রাজ্জাককে ফোন করছে আর জিজ্ঞেস করছে যে পলাশকে ঠিকমতো খুঁজে পেয়েছে কিনা, কিন্তু রাজ্জাক জানায় সে এখনো পলাশকে খুঁজে পায়নি। আর এদিকে দেখা যায় রাস্তায় অনেক জ্যাম, তাই সুধীর আর মালতী হেঁটেই সামনের দিকে রওনা হয়। এরপর তারা ঘটনাস্থলে আসে। সেখানে শুধু লাশ নিয়ে সরাসরি, কোনো মানুষকে ভেতরে যেতে দিচ্ছে না। তবুও মালতী জোর করে ভেতরে যেতে চায়, কিন্তু পুলিশ তাদের বাধা দেয়। তখন রাজ্জাক আর সুধীর মালতীকে বাহিরে রেখে ভেতরে যাওয়ার চেষ্টা করে। পুলিশ কাউকেই ভেতরে যেতে দিচ্ছে না, তবুও তারা জোর করেই ভেতরে আসে। ভেতরের অবস্থা খুবই খারাপ ছিল। অনেক মানুষই মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, আবার অনেকেই মরে পড়ে আছে। আগুনের মৃত্যু যে কতটা ভয়ঙ্কর এমন দৃশ্য দেখলে হাড়ে হাড়ে টের পাওয়া যায়। এত লাশের ভিড়ে তারা পলাশকে খুঁজে পায় না। তবে হঠাৎ করে রাজ্জাক পলাশের জোরে গৌড়ানির শব্দ শুনতে পায়। এই শব্দ শুনে রাজ্জাক পলাশকে খুঁজে পায় এবং তার এই ভয়ানক শরীর বিস্মিত হয়ে যায়। তার শরীরের কোনো অংশই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। খুবই ভয়ঙ্কর ভাবে পুড়ে দগ্ধ হয়েছে পলাশের দেহটা। এরপর রাজ্জাক পলাশকে বাহিরে আনতে থাকে। এদিকে মালতী পলাশের অপেক্ষায় ছটফট করছে। সবার এই ভয়ঙ্কর মৃতদেহ দেখে মালতীর বমি চলে আসে। এরপর সুধীর এসে জানায় পলাশকে পাওয়া গেছে, তবে তার মামাকে এখনো পাওয়া যায়নি। এরপর মালতী দৌড়ে পলাশের কাছে যায়, তবে সে পলাশের এমন ভয়ঙ্কর দগ্ধ শরীর দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। পলাশ কোন রকম শ্বাস নিচ্ছে, তাই মালতী চিৎকার করে পলাশকে বাঁচাতে চায়। মালতী পলাশকে বাতাস দিতে থাকে আর গাড়িটা সামনে এগোতে বলে, কিন্তু সামনে ছিল বিশাল জ্যাম, কোনোভাবেই গাড়িটা সামনে যায় না। তাই মালতী সবকটা গাড়িওয়ালাকে অনুরোধ করে বলে গাড়িটা সামনে এগোতে। আপ্রাণ চেষ্টা করেও মালতী তেমন কোনো ব্যবস্থা করতে পারে না। এরপর মালতী পলাশের কাছে এসে ডাকতে থাকে, কিন্তু পলাশ আর বেঁচে নেই। সে ইহকালীন জীবন থেকে চির বিদায় নিয়েছে। মালতী তখন কষ্টে চিৎকার করতে থাকে। তার চিৎকারে সুধীর আর রাজ্জাক এসে দেখে পলাশ মারা গেছে। মালতী কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। সময় গড়িয়ে 2 ঘন্টা পেরিয়ে যায়, তবুও জ্যাম সারে না। লাশ থেকে দুর্গন্ধ বেরিয়ে আসছে, তাই তারা গাড়ি ঘুরিয়ে গ্রামে চলে আসে। এরপর দেখা যায় হিন্দু ধর্মের রীতি অনুসারে পলাশকে পুড়িয়ে ফেলা হয় আর মালতী কান্না করতে থাকে। তার সিঁদুর মুছে ফেলা হয়। সেখানে রাজ্জাকের বাবা সহ রাজ্জাক এবং অবনী সবাই উপস্থিত ছিল। 2 দিন আগে যে মালতী ছিল সুখী দাম্পত্য জীবনের সঙ্গী, আজ সে বিধবা। মালতী তখন বিধবাদের রীতিনীতি মেনে গ্রামে বাস করছে এবং তাদের রীতি পালন করছে। তবে মালতী আর পলাশ যেহেতু প্রেম করে বিয়ে করেছিল, তাই মালতীকে তার শ্বশুর কিংবা শাশুড়ি কেউই সেভাবে দেখতে পারত না। এরপর অবনী জানতে চাই পলাশ কি মরে যাওয়ার আগে কিছু টাকা পয়সা জমাইছিল। মালতী তখন জানায় যে টাকা বেতন পাইতো তা এমনিতেই খরচ হয়ে যাইত, তাই সেভাবে জমাতে পারে নাই। তবে বাচ্চার জন্য কিছু টাকা জমাইছে, তবে তা অল্প। কিন্তু পলাশের বাবা সেই টাকা থেকে শ্রাদ্ধের অনুষ্ঠানের জন্য 30,000 টাকা চায়। মালতী তখন বলে, বাবা এখানে তো আসেই অল্প টাকা, এখান থেকে কি না নিলে হয় না? তখন অবনী বলে, তুমি কি চাও না পলাশের শ্রাদ্ধটা হোক? তখন মালতীর আর কিছুই বলার থাকে না, সে নিরুপায় হয়ে মেনে নেয়। এরপর মালতী গ্রামের সকল কার্যক্রম শেষ করে আবারও পাড়ি দেয় সেই স্বপ্নের শহরে, যে শহরের যান্ত্রিক কোলাহলে সে তার ভালোবাসার মানুষকে হারিয়েছে। তখন সে পলাশের সাথে কাটানো সব স্মৃতিগুলো মনে করতে থাকে। এরপর মালতী বাসায় ফিরে পলাশকে অনেক বেশি মিস করতে থাকে এবং পলাশের শাক জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। পলাশের এই অবস্থার কথা ভেবে রাজ্জাক খুবই টেনশন করে। সে তখন টিভিতে একটা নিউজ দেখতে পায়। নিউজটা হচ্ছে যে সকল ব্যক্তি মার্কেটের আগুনে মারা গেছে, সরকার তাদের প্রত্যেক পরিবারকে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসাবে দেবে। খবরটা শুনে পলাশের বাবা অনেক খুশি হয়।
সে সময় দোকানে বসে থাকা এক বৃদ্ধ লোক বলে, সন্তান মারা গিয়ে তো তোমাকে বড় লোক বানিয়ে দিল। পলাশের বাবা তখন জানায়, আগে টাকা পায়, সরকারি টাকা অনেক কাহিনী আছে। আর ওই দিন রাতে মালতীর সাথে দেখা করতে রাজ্জাক আসে। রাজ্জাক তখন পলাশের ফ্রেম বাঁধা এক ছবি মালতীকে দেয় এবং সে জানায় সকালে মার্কেটের কমিটির সাথে দেখা করতে হবে। আর সেই সময় বাড়ির মালিক এসে জানায়, গত মাসের ভাড়াটা কিন্তু দেওয়া হয়নি, এই নেন ভাড়ার রসিদ। সেই সাথে সে এটাও জানায়, এই মাস থেকে কিন্তু বাসা ভাড়া 2000 টাকা বাড়ানো হয়েছে। মালতী তখন পুরাই অবাক হয়ে যায়। এমনিতে সে দুঃখে কষ্টে চলতেই পারছে না, তার উপর বাসা ভাড়ায় 2000 টাকা বেশি। তাই মালতী অনেক অনুরোধ করে বাসা ভাড়া কমাতে বলে, কিন্তু বাড়ির মালিক বলে, দরকার হলে আপনি বাসাটা ছেড়ে দেন, কিন্তু ভাড়া কমানো যাবে না। তারপর সেই মালিক বলে, আর শোনেন, আপনি সকাল বিকাল ওই যে একটা ঘন্টা বাজান না, ওইটা একটু আস্তে বাজায়েন। আমার নাতিটা ওই ঘন্টার আওয়াজ শুনলে মনে করে আইসক্রিমওয়ালা আইসে, পরে ওরে ঠান্ডা করতে আমার জান বাইরে যায়। এরপর সেখান থেকে বাড়িওয়ালা চলে গেলে রাজ্জাক পরের দিন সেই টাকা তুলতে সকাল সকাল বের হতে বলে। রাতের বেলা মালতী সেই 20 লক্ষ টাকা দিয়ে কি কি করবে সেটার হিসাব শুরু করে। পরের দিন সকালে রাজ্জাক এবং মালতী মার্কেটের কমিটির কাছে গেলে মার্কেট কমিটি সেখানকার লিস্ট দেখে বলে, এখানে পলাশ কুমার দাস বলে কেউ নাই। তখন মালতী জানায়, এই মার্কেটে তো আমার হাজবেন্ডও চাকরি করত, আগুন লাগার সময় সে মার্কেটেই ছিল এবং সে এই আগুনেই মারা গেছে, তাহলে লিস্টে নাম নেই কেন? এটা তো আপনাদের ভুল। মার্কেট কমিটির লোক তখন বলে, যদি আপনার হাজবেন্ড সত্যি আগুনে পুড়ে মারা যায় তাহলে পোস্টমর্টম রিপোর্ট আর ডেথ সার্টিফিকেট নিয়ে আসেন, দেখি কিছু করা যায় কিনা। মালতী তখন বলে, আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু জ্যামের জন্য নিয়ে যেতে পারেনি, আর লাশ থেকে গন্ধ বের হচ্ছিল, তাই অতি দ্রুত লাশটা পুড়িয়ে ফেলেছি, সেজন্য ডেথ সার্টিফিকেট কিংবা পোস্টমর্টম কোনোটাই নেই। এসব শুনে কমিটির লোক জানায়, সরকার কি আপনাদের চেহারা দেখে টাকা দিব? কাগজপত্র নাই, তাহলে ব্যবস্থা করেন, খালি হাতে আসলে আমরা কিচ্ছু করতে পারবো না। মালতী তখন বলে, কাগজপত্র নেই বলে আমার স্বামী যে মারা গেছে এটা তো আর মিথ্যা হতে পারে না। মালতীর এসব কথা শুনে কমিটির সেই লোকটি বিরক্ত হয় আর বলে, কাগজপাতি ছাড়া এখানে সময় নষ্ট করে লাভ নেই, আপনারা চলে যান, বাকিদের আসতে বলেন, আর দরকার হলে আপনি মার্কেটের সেক্রেটারির কাছে যান, সেখানে গিয়ে কথা বলেন। এরপর মালতী আর রাজ্জাক উপরতলায় আসে। সেখানে মার্কেট সেক্রেটারির কাছে গিয়ে বিষয়টি বললে পলাশ যে দোকানে কাজ করত তার ঠিকানা দেয়। সেক্রেটারি তখন পলাশকে চিনতে পারে, কিন্তু তারপরও সে তার ডেথ সার্টিফিকেট চাই, পোস্টমর্টমের রিপোর্ট চাই। মালতী তখন বিষয়টা বুঝিয়ে বলে, সে বলে ওসব ছাড়া কিচ্ছু হবে না, তাই যান আগে ম্যানেজ করেন, তারপর এইদিকে আসেন। এই বলে সেক্রেটারি মালতীকে তাড়িয়ে দেয়। তখন রাজ্জাক সেক্রেটারির কাছে অনুনয় করে আর বলে, এই টাকা তো মেয়েটার অধিকার। তখন সেক্রেটারি বলে, কাগজপত্র নিয়ে অধিকার ফলাইতে আসেন। এরপর পলাশ যে স্যানিটারির দোকানে কাজ করত সেখানকার খবর এনে রাজ্জাক মালতীকে জানায়, এই দোকান মালিক জয়নাল সাহেবও মারা গেছে, এই দোকানের মানুষই বেশি মরছে, সাক্ষী দেওয়ার মতো তেমন কাউকেই পাওয়া যাচ্ছে না, তবে সে জয়নাল সাহেবের বাসার ঠিকানা আছে। এরপর মালতী বাসায় এসে ফ্রেশ হতে যায়, আর তখনই দরজায় বেল বাজে আর মালতী দেখতে পায় তার শ্বশুর এসেছে। মালতী তখন তাকে খাবার খেতে দেয়। খাবার খেতে খেতে অবনী বলে, ওই 20 লাখ টাকায় এখন আমাদের একমাত্র সম্বল, কি লাগবে আর কি লাগবে না তা তোমরাই ভালো বুঝবা, এখন কেমনে কি করবা তোমরাই করো, যেমনে পারো টাকাটা তোলো, আমাদের সংসারের অবস্থাটাও ভালো যাচ্ছে না, তোমাদের বাচ্চারও তো ভবিষ্যৎ আছে, তাই দেখো কেমনে কি করা যায়। তারপর অবনী রাজ্জাকের কাছে আসে, সেখানে গিয়ে বলে, আমাদের অবস্থাটা কিন্তু ভালো না, আর এই টাকাটা না পাইলে আমরা কেমনে চলবো, আর মালতী বা তার বাচ্চা নিয়ে কেমনে চলবে। রাজ্জাক তখন জানায়, বিষয়টা আমরা দেখতেছি। তখন অবনী অনেকটা রাগান্বিত অবস্থায় বলে, ঘটনার দিন তো কিছু করতে পারলে না, কাগজপত্র ছাড়া কি লিস্টে নাম ওঠানো যাবে? তাই এখন যেমনে পারো টাকাটা দ্রুত তোলার ব্যবস্থা করো। আর এজন্য পরের দিন মালতী পলাশ যার দোকানে কাজ করত তার বাড়িতে আসে। এখানে এসে সে জয়নালের বউকে জানায়, আমি কোনোভাবেই প্রমাণ করতে পারছি না আমার পলাশ সেখানে ছিল এবং সে ঘটনাস্থলে মারা গেছে। তাই মালতী মার্কেট কমিটির সেক্রেটারির নাম্বার দিয়ে বলে, দয়া করে উনাকে একটু কল দিয়ে বিষয়টা বলবেন।
তারপর মালতী আবারও সেক্রেটারির সাথে দেখা করতে আসে। তখন সেখানে কিতাব নামে একজন মালতীর সাথে কথা বলতে আসে, কিন্তু মালতী এভাবে অপরিচিত একজনের সাথে কথা বলতে চায় না। সে সরাসরি সেক্রেটারির কাছে চলে আসে। সেক্রেটারি তখন জিজ্ঞেস করে, কাগজপত্র কি সব এনেছেন? মালতী তখন বলে, আপনাকে তো একজন কল করার কথা, ওনার সাথে কি আপনার কথা হয়েছে? সেক্রেটারি তখন জানায়, ফোন দিয়ে লাভ নেই, কাগজপত্র ছাড়া কিচ্ছু হবে না। এই বলে সেক্রেটারি আবারও মালতীকে তাড়িয়ে দেয়। তারপর মালতী তখন অসহায়ের মতো নিচে নামতে যাবে, তখনই কিতাব নামের ওই লোকটি আবারও হাজির হয় এবং সে বলে, আপনার সাথে আমার কিছু জরুরি আলাপ আছে, ভাবলাম আলাপটা এখানে সাইরা ফেরি। তারপর কিতাব মালতীর হাতে কিছু দলিলের কাগজপত্র দেয় আর বলে, আপনার স্বামী পলাশ আমার থেকে সুদে টাকা নিয়েছিল। মালতী কাগজপত্রগুলো পড়ে অনেক বেশি ভয় পায় আর ভাবে, এতগুলো টাকা পলাশ কেন নিয়েছিল, আর কেনই বা পলাশ তাকে কোনো কিছুই জানায়নি। তারপর মালতী বলে, আমার স্বামী এই ব্যাপারে আমাকে কিচ্ছু জানায়নি, আর আপনি বললেই কি আমি বিশ্বাস করব? কিতাব তখন বলে, আমার কথা কেন আপনি বিশ্বাস করবেন? কাগজের কথা বিশ্বাস করলেই হবে, সবকিছু কাগজে লেখা আছে। এরপর মালতীর বাসার দিকে আসলে কিতাবও পিছু পিছু আসে, যাতে কিতাব মালতীর ঠিকানা বের করতে পারে, আর এজন্য মালতী অনেক ভয় পায়। মালতী তখন একা এত প্রেসার আর সহ্য করতে পারছে না। সে খুবই হতাশাগ্রস্ত হয়ে দলিলের সকল কাগজপত্র নিয়ে রাজ্জাকের কাছে আসে আর বলে, পলাশ নাকি সুদে 5 লাখ টাকা নিয়েছে আর 2 লাখ ফেরত দিয়েছে, আর বাকি 3 লাখ টাকা এখন এই বেটা আমার কাছে চাইতেছে। আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না, এত টাকা ও কি করলো? এসব কিছু ভাবতে ভাবতেই মালতী মনে করে হয়তো পলাশ এই টাকা তার শ্বশুরকে দিয়েছে। এজন্য মালতী অবনীকে কল করে বলে, গত বছর জুলাইয়ের 7 তারিখে আপনি পলাশের কাছ থেকে যে 5 লাখ টাকা নিয়েছেন সেটা আপনি ফেরত দিবেন। এই টাকার ব্যাপারে যেন ওই লোক আমাকে আর বিরক্ত না করে। টাকা খাইছেন আপনি আর ঝামেলা হচ্ছে আমার। এসব কিছু বলতে বলতেই মালতী অসুস্থ হয়ে পড়ে। এরপর মালতীকে হাসপাতালে আনলে ডাক্তার জানায়, মালতীর শরীরে লোহিত রক্তের পরিমাণ কম, আর এটা কম থাকলে বাচ্চার গ্রোথের সমস্যা হবে। তাই যে কোর্সটা দিয়েছি এটা শেষ করে আবার দেখা করবেন। মালতী হাসপাতাল থেকে ফেরার পথেও কিতাব তাকে কল করে টাকা চাইতে থাকে। মালতী তখন খুব বেশি বিরক্ত হয়ে কথা না বলে কেটে দেয়। এরপর মালতী বাসায় ফিরে সেই 20 লাখ টাকার হিসেব থেকে কিতাবের 3 লাখ টাকা বাদ দেয়। এদিকে রাজ্জাক দলিল থেকে কিতাবের ঠিকানা নিয়ে তার সাথে দেখা করতে আসে। রাজ্জাক এসে কিতাবকে বলে, পলাশের কাছ থেকে আপনি যে 3 লাখ টাকা পান সেটার জন্য আর মালতীর কাছে যাওয়ার দরকার নেই, এই টাকাটা আমি পরিশোধ করব। তখন কিতাব বলে, তাহলে তো ভালোই হলো, টাকা কি নিয়ে আসছেন নাকি একটু পর দিবেন? তখন রাজ্জাক বলে, পলাশ যেভাবে কিস্তির মাধ্যমে 2 লাখ টাকা পরিশোধ করেছে আমিও সেভাবেই বাকি 3 লাখ টাকা পরিশোধ করব। কিতাব তখন বলে, এখন তো আর কিস্তি হবে না, টাকা আমার একসাথেই লাগবে, সেটা আপনি দেন কিংবা মালতী। রাজ্জাক তখন কিতাবকে বুঝিয়ে বলে, পলাশ এখন আর আমাদের মাঝে নেই, আর এখন একসাথে এত টাকা ব্যবস্থা করার পরিস্থিতিও আমাদের নেই, তাহলে আমরা কিভাবে এত টাকা একসাথে দিব? তখন কিতাব বলে, সেটা তো আমার দেখার বিষয় না, তবে আমি আপনাকে একটা বুদ্ধি দিতে পারি। এরপর কিতাব রাজ্জাককে জাল কাগজপত্র তৈরি করার বুদ্ধি দেয়। তারপর রাজ্জাক মালতীর সাথে দেখা করে মালতীকে বুঝিয়ে বলে, পলাশ কিতাবের কাছ থেকে ওই 5 লাখ টাকা ঋণ নিয়ে তাকেই দিয়েছিল, আর সেই টাকা দিয়ে রাজ্জাক বইয়ের দোকানটা শুরু করেছিল, আর এই বিষয়টা তাদের দুজনের মধ্যে গোপন ছিল বলে কেউই জানত না। মালতী তখন বিষয়টা শুনে খুবই মন খারাপ করে, কারণ রাজ্জাক চাইলে বিষয়টা আগেও তাকে বলতে পারত। যাই হোক, এরপর রাজ্জাক জানায়, কিতাবের সাথে আমার কথা হয়েছে, তার মার্কেট কমিটিতে লোক আছে, সে সবকিছু ব্যবস্থা করে দেবে। তার নিজস্ব লোক দিয়ে সে জাল ডেথ সার্টিফিকেট বানিয়ে আনতে পারবে। তবে এজন্য কিতাবকে ওই 3 লাখের সাথে অতিরিক্ত আরো 2 লাখ টাকা দিতে হবে। এমনটা শুনে মালতী অনেকটাই বিব্রত হয়, কারণ সে কখনোই চাচ্ছিল না এভাবে ভুল পন্থায় সরকারি অনুদান নিতে। তাই মালতী আইনের মাধ্যমে ন্যায় বিচার পেয়ে টাকা নিতে চায়। এজন্য সে উকিলের কাছে যায়। মালতীর কাছ থেকে সবকিছু শোনার পর উকিল জানায়, সবকিছু ব্যবস্থা করা যাবে, সিস্টেম আছে, তুমি টাকা না পাওয়া পর্যন্ত অন্য কেউ টাকা পাবে না। তবে যেহেতু মামলার বিষয় তাই সময় লাগবে বেশি,
তখন মালতী জানতে চায় আনুমানিক কতদিন লাগতে পারে। তখন উকিল বলে কোন কোন মামলা 10 থেকে 20 বছরেও শেষ হয় না, আবার কিছু কিছু মামলা 3 বছরেই শেষ হয়ে যায়। এগুলো সময়ের ব্যাপার। এক্ষেত্রে আমার ফিস আছে, আবার মামলারও কিছু ব্যাপার স্যাপার আছে, খরচাপাতি রেডি রাখেন। উকিলের কাছ থেকে এসব শোনার পর মালতী খুবই চিন্তায় পড়ে যায়। আর ঠিক ওই সময় বারবার কিতাব তাকে কল করতে থাকে, কিন্তু মালতী উকিলের সাথে কথা বলতে ব্যস্ত থাকায় কিতাবের কলটা কেটে দেয়। আর এতে কিতাব খুঁটিয়ে ফেলে আরেক কাণ্ড। সে মালতীর বাসায় যায়, আর সে প্রত্যেক ভাড়াটিয়ার কাছে মালতীর খোঁজ করতে থাকে। এমনকি সে বাড়িওয়ালার কাছে মালতীর খোঁজ করে। পাওনাদারের এরকম ব্যবহারে বাড়িওয়ালা খুবই বিরক্ত হয় এবং সে মালতীকে ফোন করে যা ইচ্ছা তাই বলে অপমান করে। মালতী তখন নিরুপায় হয়ে ক্ষমা চাইতে থাকে এবং সে বুঝতে পারে আইনের পথে গিয়ে কোনো লাভ নেই, কারণ আইন যাচ্ছে সময়, আর এদিকে কিতাব তাকে প্রতিনিয়ত হেনস্থা করতেই থাকবে। তাই সে বাধ্য হয়ে কিতাবের প্রস্তাবে রাজি হয়ে যায়। কিতাব এতে খুশি হয় এবং সে পলাশের জাল ডেথ সার্টিফিকেট বানানোর কার্যক্রম শুরু করে দেয়। কিন্তু মালতীর জীবনে নেমে আসে আবার এক নতুন ঝামেলা। মালতী বাড়ি ফিরে দেখতে পায় তার বাড়িওয়ালা তার ঘরে তালা মেরে রেখেছে। মালতীর এই মুহূর্তকে কাশিম সাহেব নিজের ক্ষমতা দেখানোর উপযুক্ত সময় মনে করে। এমনিতেই বাড়িওয়ালা মালতীকে তেমন একটা পছন্দ করতেন না, তার উপরে কিতাব এসে সিন ক্রিয়েট করেছে, তাই সে আর মালতীকে এই বাড়িতে থাকতে দেবে না। কাশিম সাহেব তখন মালতীকে 1 ঘন্টা সময় দেয়। এর মধ্যে মালতীকে সব মালামাল নিয়ে রুম খালি করে চলে যেতে হবে। মালতী তখন আবারও নতুন সংকটে পড়ে যায়। সে তখন কি করবে কিছুই বুঝতে পারে না। এরপর মালতী কাশিম সাহেবের কাছে খুব অনুরোধ করে এবং সন্তান না হওয়া পর্যন্ত তাকে এই বাসাতেই থাকতে দেওয়ার অনুনয় জানায়। কিন্তু বাড়িওয়ালা কাশিম তার কথা না শুনেই চলে যায়। তাই মালতী তাড়াতাড়ি সিঁড়ি থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে যায় এবং দুর্ঘটনায় মালতী প্রচন্ড আহত হয়। এক পর্যায়ে মালতীর রক্তক্ষরণ ঘটে। এরপর বাড়িওয়ালা কাশিম এবং তার স্ত্রী ঘটনাটা বুঝতে পেরে মালতীকে হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে সেখানে রাজ্জাকও চলে আসে। মালতীর সিজার অপারেশন হয়। মালতীর কোল আলো করে এক কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। তবে বাচ্চার ওজন অনেক কম এবং মালতীর প্রচুর ব্লিডিং হচ্ছে। তাই অতি দ্রুত এই নেগেটিভ রক্ত জোগাড় করা প্রয়োজন। এই নেগেটিভ রক্ত পলাশদের পরিবারের কারো আছে কি সেটা জানার জন্য রাজ্জাক অবনীকে কল করে, কিন্তু অবনী জানায় তাদের রক্ত নেই। আর পলাশের মেয়ে হয়েছে এটা শোনার পর অবনীর আর এই ব্যাপারে কোনো আগ্রহই থাকে না, বরং সে খোঁজ করে ডকুমেন্ট জোগাড় কতদূর কি হলো, টাকাগুলো কবে পাওয়া যাবে, সবকিছু কি ঠিকঠাক হয়েছে। এত বিপদের মুহূর্তে অবনীর মুখ থেকে এসব কথা শুনে রাজ্জাক পরে কথা বলতে চায়। সকল ঝামেলা পেরিয়ে বিকালের দিকে মালতী তার মেয়েকে প্রথমবারের মতো নিজের কাছে পায় এবং সে তার মেয়েকে কোলে নিয়ে স্বস্তির নিঃশ্বাস নেয়। তবে সে আর এই শহরে থাকতে চায় না। সে সুস্থ হলে তার মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যাবে, আর ওই টাকাটা সে আর স্পর্শ করতে চায় না। যে টাকা সত্যিকে ধামাচাপা দিয়ে মিথ্যের উপর নির্ভর করে নিতে হবে, এমন টাকা সে কিংবা তার মেয়ের কারোরই দরকার নেই। এসব কিছু বলতে বলতেই মালতী আবারও অসুস্থ হয়ে পড়ে। তবে সেদিনের মতো রাজ্জাক রক্ত জোগাড় করতে পারে। এরপর আবারও রাজ্জাক হাসপাতাল থেকে ফোন পেয়ে দৌড়ে সেখানে আসে এবং সে জানতে পারে মালতী নাকি সকালে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, অর্থাৎ মালতীর হার্টবিট করা বন্ধ করে দিয়েছে। এই মুহূর্তে জরুরি ভিত্তিতে তাকে আইসিইউতে ভর্তি করাতে হবে। তবে আপাতত এই হাসপাতালের সব আইসিইউ বেড বুক হয়ে আছে। এজন্য ডাক্তার রাজ্জাককে পরামর্শ দেয় যত তাড়াতাড়ি সম্ভব অন্য হাসপাতালের আইসিইউতে মালতীকে ভর্তি করানো হোক। এজন্য আরেক বন্ধু সুধীর আরেকটি মেডিকেলের দালালকে ঘুষ দিয়ে আইসিইউ ম্যানেজ করে। এরপর রাজ্জাক মালতীকে নিয়ে রওনা হয়, কিন্তু আবারও সেই ট্রাফিক জ্যাম। ঘন্টার পর ঘন্টা লেগে যায় পার্শ্ববর্তী আরেকটা হসপিটালে শিফট হতে। রাস্তায় এই মারাত্মক জ্যাম সারাতে পাগলের মতো গাড়ি সরাতে থাকে রাজ্জাক, কিন্তু এই জ্যাম কি চাইলেই সরানো সম্ভব? এদিকে মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে মালতী। দীর্ঘ বিরতির পর যখন রাস্তা প্রায় ক্লিয়ার, তখনই রাজ্জাক লক্ষ্য করে মালতীর হাত পা সব ঠান্ডা হয়ে গেছে, অর্থাৎ মালতীও জ্যামের কবলে পড়েই মারা যায়। মালতীর জীবনের যুদ্ধ এখানেই শেষ হয়।
যে মালতীকে নিয়ে পৌঁছানোর কথা ছিল আইসিইউতে, কিন্তু বাস্তবতার নিরিখে মালতীকে জায়গা দেয়া হয় হাসপাতালের মর্গে। এরপর রাজ্জাক আসে মালতী আর পলাশের ভালোবাসার স্মৃতি শিশুকন্যার কাছে। তবে যেদিন মালতীর শরীরকে চিতায় তোলা হয়, সেদিন কিতাব রাজ্জাককে ফোন করে আর জানায় সব কাগজপত্র রেডি হয়ে গেছে, পলাশের নামটা লিস্টে চলে আসতেছে। কিন্তু রাজ্জাক কিছুই বলে না। এরপর ঘটনা চলে আসে অনেক বছর পর। রাজ্জাক এখন ছোট্ট মালতীকে নিয়ে নতুন জীবন শুরু করেছে, যেখানে না আছে যান্ত্রিক কোলাহল, না আছে শহরের জটিলতা।